সফল জীবন এই কথাটা শুনলেই মানে আমাদের সবার মনেই একটা আগ্রহ জাগে, তাই না? ঠিক কিন্তু এই সাফল্যের আসল রাস্তাটা কি? ঠিক আজকে আমরা গায়ত্রী পরিবার সাহিত্য থেকে পাওয়া কিছু সূত্র নিয়ে একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব একটা ভালো সফল জীবনের জন্য সেখানে কি কি বলা হয়েছে। হ্যাঁ, আর প্রথমে এটা পরিষ্কার করে বলা ভালো যে আমাদের আজকের আলোচনাটা কিন্তু ওই গায়ত্রী পরিবার সাহিত্য থেকেই নেওয়া, অন্য কিছু নয়। একদম আমাদের উদ্দেশ্য হলো ওই লেখাগুলোর মূল ভাবনাটা মানে নির্যাসটুকু তুলে আনা। দেখা যাক সফলতার জন্য ঠিক কোন কোন নীতি বা পথের কথা সেখানে বলা আছে। ঠিক, সফল হওয়ার ইচ্ছা, হুম। এটা তো মনে হয় কম বেশি সবারই থাকে, কিন্তু শুধু ইচ্ছা থাকলেই কি সব হয়? এই সাহিত্য কি বলছে? না, শুধু ইচ্ছা যথেষ্ট নয়। এই সাহিত্যে খুব স্পষ্টভাবে বলা আছে জীবনে কিছু পেতে গেলে মানে সফল হতে গেলে তার একটা মূল্য দিতে হয়। মূল্য মানে টাকা পয়সা? না না, টাকা পয়সার ব্যাপার নয়। সাফল্যের আসল দাম হলো কঠোর পরিশ্রম আর আর গভীর মনোসংযোগ। একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে। হ্যাঁ, এটা তো শুনি আমরা। কিন্তু সেটা এমনি এমনি হয় না। তার জন্য কিছু নিয়ম, কিছু নীতি মেনে চলতে হয়, জীবনে সেগুলোকে জায়গা দিতে হয়। পৃথিবীর যারা সফল হয়েছেন মানে বড় হয়েছেন, তারা কিন্তু ঠিক এই কাজটাই করেছেন। তাদের জীবন থেকে আমাদের শেখা উচিত। বেশ, তাহলে চলুন এক এক করে সেই নীতি বা সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথম সূত্র হিসাবে এই সাহিত্যে কি বলা হচ্ছে? প্রথমটা হলো দৃঢ় ইচ্ছাশক্তি মানে স্ট্রং উইল পাওয়ার। আচ্ছা, ইচ্ছা শক্তি, এটা কতটা জরুরি? দেখুন, এই লেখাতে বলা হচ্ছে সফলতার একেবারে গোড়ায় মানে মূলে আছে এই ইচ্ছাশক্তি। একটা খুব সুন্দর তুলনা দেওয়া হয়েছে। কি রকম? যেমন ধরুন নদী যেমন নিজে থেকেই পথ কেটে এগিয়ে চলে সাগরের দিকে, মানে তার একটা প্রবল টান থাকে সাগরে মেশার। হ্যাঁ, ঠিক। ঠিক তেমনই যার মধ্যে ওই রকম দৃঢ় ইচ্ছাশক্তি আছে, সেই মানুষটাও কিন্তু ঠিক সফলতার পথ খুঁজে বের করে নেয়। তার সামনে তখন কোনো বাধাই মানে টিকতে পারে না। তার মানে আসল শক্তিটা ভেতরের ইচ্ছেটাই, বাইরের সুযোগ বা পরিস্থিতির থেকেও বেশি। এই সাহিত্যের দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, একদম তাই। এই ইচ্ছাশক্তি হলো আসল চালিকা শক্তি। এটাই কাজ করার জন্য মানে প্রেরণা দেয়। বুঝতে পারছি। আর এই প্রেরণা থেকেই মানুষ কাজ শুরু করে, ছোট হোক বা বড়। সব সফলতাই আসলে এই ইচ্ছাশক্তির ফল। ধরুন, ওই যে উদাহরণ দেওয়া হয়েছে, একদম গরিব শ্রমিকের ঘরে জন্মেও কেউ কোটিপতি হয়ে গেল। হ্যাঁ। বা ধরুন, একজন সাধারণ কৃষক, তিনি হয়ে উঠলেন শিবাজির মতো বীর। এই সব কিছুর পেছনেই আছে ওই প্রবল ইচ্ছাশক্তি। মহাত্মা গান্ধী বা নেপোলিয়নের কথাও তো বললেন। হ্যাঁ, তাদের কথাও আছে। মহাত্মা গান্ধীকে তো প্রবল ইচ্ছাশক্তির একটা জীবন্ত উদাহরণ হিসাবেই দেখানো হয়েছে। আর নেপোলিয়ন সম্পর্কে বলা আছে, তিনি নাকি এই ইচ্ছার জোরেই ভাবুন 15 বছর ধরে চেষ্টা করে ইতালি জয় করেছিলেন। বাবা! মূল কথাটা হলো ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। কিন্তু একটা প্রশ্ন জাগছে, ইচ্ছা তো অনেক সময় মানে কেমন যেন দুর্বল হয়ে যায়, বা হয়তো আজ একটা ইচ্ছা হলো, কাল আর থাকলো না। এইরকম ক্ষণিকের ইচ্ছে দিয়ে কি বড় সাফল্য আসে? খুব ভালো প্রশ্ন। আর এখানেই আসছে দ্বিতীয় সূত্রটা। আচ্ছা। এই সাহিত্যে বলা হচ্ছে শুধু ইচ্ছা থাকলেই চলবে না, দরকার দৃঢ় সংকল্প শক্তির, মানে ডিটারমিনেশন। ইচ্ছাকে একটা পাকা সিদ্ধান্তে একটা মানে ফিক্সড জায়গায় নিয়ে আসতে হবে। সংকল্প। হ্যাঁ, যখন সংকল্পটা দৃঢ় হয় তখন মনটা আর ওই জলের বুদবুদের মতো মানে মিনিটে মিনিটে বদলায় না। এই দৃঢ় সংকল্প এটা আসলে কি? শুধু মনে মনে ঠিক করা যে আমি এটা করবই? তার থেকে একটু বেশি। দৃঢ় সংকল্প মানে হলো যে লক্ষ্যটা আপনি ঠিক করেছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার মন, আপনার বুদ্ধি আর আপনার শরীর, এই তিনটে দিয়েই কঠোর পরিশ্রম করতে আপনি তৈরি, প্রস্তুত থাকা। মানে সর্বাত্মক প্রস্তুতি। একদম। আর এর সাথে কয়েকটা জরুরি বিষয়ও মনে রাখতে বলা হয়েছে। যেমন ধরুন, কাজটাকে একটা বোঝা না ভেবে বরং খেলার মতো করে আনন্দের সাথে পরিকল্পনা করে করা। এটা খুব ইন্টারেস্টিং। কাজকে খেলার মতো দেখা। আর ধৈর্যের কথা? অবশ্যই আছে। ধৈর্য ধরে লক্ষ্যে টিকে থাকা, সহজে হাল না ছাড়া। আর একটা খুব জরুরি কথা হলো, যখন চলার পথে বাধা আসবে মানে কঠিন পরিস্থিতি তৈরি হবে, হ্যাঁ, সে তো আসেই। তখন ভয় পেয়ে বা পিছিয়ে গেলে চলবে না। সেটাকে মনে করতে হবে যেন সফলতার সিঁড়ি। এই বিশ্বাসটা রাখতে হবে যে কঠিন পরিস্থিতিগুলোই আসলে সফলতার বন্ধু বা সঙ্গী। বাহ! মানে দৃষ্টিভঙ্গিটাই পাল্টে ফেলা। আচ্ছা,
অনেক সময় তো বড় লক্ষ্য দেখে আমরা ঘাবড়ে যাই। ছোট ছোট পদক্ষেপ নেওয়ার কথাও কি কিছু বলা আছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে বলা আছে। শুরুতে ছোট ছোট সংকল্প নিতে হবে। যেমন ধরুন, ঠিক করলেন আজ আমি টিভি দেখব না, বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব না, বা কাউকে বাজে কথা বলবো না, গালি দেব না। আচ্ছা, এই রকম ছোট ছোট জিনিস। হ্যাঁ, এই ছোট ছোট লক্ষ্যগুলো যখন পূরণ করতে পারবেন, তখন ধীরে ধীরে আপনার মধ্যে বড় সংকল্প নেওয়ার আর সেটা পূরণ করার আত্মবিশ্বাস, সেই শক্তিটা জন্মাবে। হুম। দেখুন, লাল বাহাদুর শাস্ত্রী বা আমাদের মিসাইল ম্যান আব্দুল কালাম আজাদ, তাদের মতো মানুষেরা তো নিজেদের ওই দৃঢ় সংকল্পের জোরেই জীবনের লক্ষ্যে পৌঁছেছিলেন। তাদের উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে প্রথমে প্রবল ইচ্ছা, তারপর সেই ইচ্ছাকে দৃঢ় সংকল্পে বদলানো, এরপর তো আসল কাজটা শুরু করার পালা, মানে পরিশ্রম। একদম ঠিক। ৩ নম্বর সূত্রটাই হলো পরিশ্রম এবং পুরুষার্থ। পুরুষার্থ শব্দটা একটু বুঝিয়ে বলবেন? পুরুষার্থ মানে হলো নিজের সামর্থ্য অনুযায়ী সচেতনভাবে চেষ্টা করা, উদ্যোগ নেওয়া, নিজের ক্ষমতাকে কাজে লাগানো। যে মানুষটা নিজের শরীর দিয়ে, কায়িক শ্রম দিয়ে লক্ষ্যের জন্য খাটতে সবসময় তৈরি থাকে, নিজের শক্তির ঠিকঠাক ব্যবহার করে, সেই কিন্তু সফল হয়। এই সাহিত্যে একটা খুব জোরালো কথা বলা হয়েছে, সক্রিয়তাই জীবন আর নিষ্ক্রিয়তাই হলো মৃত্যু। বাবা, নিষ্ক্রিয়তা মানে মৃত্যু? এতটা কঠিন? হ্যাঁ, যারা শ্রম করতে চায় না, কাজ থেকে পালিয়ে বেড়ায়, অলস্যতায়, আয়ুষে ডুবে থাকে, তাদের যুবক তো দূরের কথা, জীবিত বলাই যেন কঠিন, এমনটাই বলা হয়েছে। কারণটা সহজ। কি কারণ? শ্রম করলে শরীর আর মন দুটোই সতেজ থাকে, তরতাজা থাকে, আর সেটাই আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দেয়, প্রেরণা দেয়। শুধু মনে মনে ভাবলে কিন্তু কোনো কাজ না করলে, নিষ্ক্রিয় থাকলে কিছু হয় না। তা তো ঠিক। মানুষের ভেতরে শক্তি, সম্ভাবনা সবই থাকে সুপ্ত অবস্থায়, কিন্তু সেটাকে জাগাতে হলে, উন্নতি করতে হলে, কাজে লাগাতে হলে পরিশ্রম আর চেষ্টা করতেই হবে। খুব সুন্দর একটা লাইন আছে সেখানে। কি লাইন? সফলতা মানুষের ঘামের মূল্য, সাকসেস ইজ দ্য প্রাইস অফ সোয়েট। খুব সত্যি কথা। আচ্ছা, ধরুন একজন খুব পরিশ্রমী, চেষ্টাও করছে, কিন্তু কিন্তু নিজের ওপরে ভরসা নেই, আত্মবিশ্বাসের অভাব। তখন কি হবে? তার চেষ্টাও কি বৃথা যাবে? এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট, আর এটাই আমাদের চতুর্থ সূত্র, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা, সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স। বলা হচ্ছে, কেউ খুব পরিশ্রমী হতে পারে, উদ্যোগীও হতে পারে, কিন্তু তার মধ্যে যদি আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার অভাব থাকে, তাহলে তার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যেতে পারে। নিজেকে কখনো ছোট, দিনহীন ভাবা চলবে না। ভাবতে হবে আমি শক্তিশালী। নিজেকে শক্তিশালী ভাবা, এটা কিভাবে সম্ভব বলুন তো? অনেক সময় তো আমরা নিজেদের ক্ষমতা নিয়ে কত সন্দেহ করি। করি, কিন্তু সেখানে বলা হচ্ছে বিশ্বাস করতে হবে। যেমন একটা ছোট্ট বীজের মধ্যে বিরাট গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে, হ্যাঁ, তেমনি প্রত্যেক মানুষের ভেতরেও কিন্তু অপার শক্তি ঘুমিয়ে আছে। আমি সেই সব কিছু করতে পারি যা অন্য সফল মানুষেরা করেছেন বা করতে পেরেছেন, এই বিশ্বাসটা রাখতে হবে। পূজ্য গুরুদেবের একটা উক্তিও তুলে ধরা হয়েছে সেখানে। কি উক্তি? বিশ্বাস করো যে তুমি সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাহ! কারণ পরমাত্মা বা সৃষ্টিকর্তা, তিনি তো সবার মধ্যেই সমান শক্তি দিয়েছেন। কেউ সেটাকে জাগায়, কেউ জাগায় না। এর ফলে কি হয়? যার আত্মবিশ্বাস আছে আর যার নেই, তাদের মধ্যে তফাৎটা কোথায় হয়? তফাৎ অনেক। যে আত্মবিশ্বাসী, সে নিজের ওপর ভরসা রাখে, তাই কঠিন পরিস্থিতি এলেও সে পথ ঠিক খুঁজে নেয়, পার করে ফেলে। কিন্তু যে পরনির্ভরশীল, অন্যের ওপর ভরসা করে বেশি, তার আত্মবিশ্বাসের অভাবে সে পদে পদে দ্বিধা করে, আটকে যায়। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলা হয়েছে, যখন কেউ আত্মবিশ্বাস নিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকে, তখন নাকি অন্যেরাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে, সাহায্য পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, দেখুন মহাত্মা গান্ধীর উদাহরণ আবার দেওয়া হয়েছে। তার নিজের ওপর ওই প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল বলেই তো গোটা দেশ তার পেছনে চলেছিল, দেশকে স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন। আব্রাহাম লিঙ্কনের জীবন দেখুন, কতবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আত্মবিশ্বাস হারাননি, শেষ পর্যন্ত সফল হয়েছেন। যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের কথাও তো আছে। হ্যাঁ, তার কথাও বলা হয়েছে। তিনি নিজের আত্মবিশ্বাসের জোরেই কোটি কোটি মানুষের জীবনধারা বদলে দিতে পেরেছিলেন। যারা সমাজে পিছিয়ে ছিল, তাদের এগিয়ে নিয়ে আসতে পেরেছিলেন। আসল কথা হলো, লক্ষ্যের প্রতি সংকল্প যদি দৃঢ় থাকে,
তাহলে আত্মবিশ্বাস বাড়ে। আর ওঠেন পরিস্থিতির মোকাবিলা করলে হ্যাঁ, তাহলেও আত্মবিশ্বাস বাড়ে। মানে চ্যালেঞ্জ নিলে আত্মবিশ্বাস আশ্চর্য রকমভাবে বেড়ে যায়। বুঝলাম। তাহলে আত্মবিশ্বাসও আছে, কাজও শুরু হলো। কিন্তু প্রথম ধাক্কাতেই যদি কেউ থেমে যায় বা ধরুন একটু এগিয়েই মনে হলো না এবার একটু বিশ্রাম নিই, তাহলে তো চলবে না। একদম চলবে না। আর এখানেই আসছে আমাদের পঞ্চম সূত্র, সেটা কি? নিরন্তর প্রয়াস, মানে কন্টিনিউয়াস এফর্ট। চেষ্টা চালিয়ে যেতেই হবে। কচ্ছপ আর খরগোশের গল্পের মতো। ঠিক ধরেছেন, ওই গল্পটার কথাই মনে করিয়ে দেয়া হয়েছে, যে লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থামে না, একটানা চেষ্টা করে যায়। সে কচ্ছপের মতো ধীরে চললেও শেষ পর্যন্ত যেতে। আর যে খরগোশের মতো, যে একটু এগিয়েই ভাবে অনেকটা তো চলে এসেছি, বা যার লক্ষ্যের প্রতি টান কমে যায়, নিষ্ঠা কমে যায়, চেষ্টায় ঢিলেমি আসে, সে খরগোশের মতোই কিন্তু পিছিয়ে পড়ে, হেরে যায়। আসলে সতত ক্রিয়াশীলতা মানে সবসময় কাজের মধ্যে থাকাই হলো সফলতার ভিত। যে নিষ্ক্রিয়, অলস, হাত পা গুটিয়ে বসে থাকে, সে তো আসলে মানে জীবিত থেকেও যেন মৃত। সে সফল হবে কি করে? এই যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া, এর জন্য কি কোনো মূলমন্ত্র বা ফর্মুলা জাতীয় কিছু বলা হয়েছে? হ্যাঁ, একটা সূত্রের মতো করে বলা হয়েছে, নো ভেকেশন, নো এক্সপেকটেশন, নো ডিসক্রিমিনেশন। একটু বুঝিয়ে বলবেন? মানে হলো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত লম্বা ছুটি বা বিশ্রাম নয়, নো ভেকেশন। কারোর কাছে বিশেষ কিছু পাওয়ার আশা না রাখা, নো এক্সপেকটেশন। আর কোনো ভেদাভেদ না করে, মানে এটা করব ওটা করব না এমন না করে লক্ষ্যের দিকে এগিয়ে চলা, নো ডিসক্রিমিনেশন। বাহ, উদাহরণ কিছু আছে? হ্যাঁ, মহারানা প্রতাপের উদাহরণ দেওয়া হয়েছে। তিনি বনে বনে ঘুরে ঘাসের রুটি খেয়েও সাহস হারাননি, নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু এই যে লম্বা সময় ধরে চেষ্টা করা, এর মধ্যে মনে তো নানা রকম নেতিবাচক চিন্তা আসতেই পারে, যেমন হতাশা, ভয়, সন্দেহ। এগুলো কতটা ক্ষতি করে? এগুলোকে মারাত্মক ক্ষতিকর হিসেবে দেখা হয়েছে। এটাই ষষ্ঠ সূত্র, নকারাত্মক চিন্তা মানে নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকা। নেগেটিভ থিঙ্কিং? হ্যাঁ, নিরাশা, ভয়, সন্দেহ, উদ্বেগ, অবিশ্বাস, এইসব ভাবনাকে বলা হয়েছে দম বন্ধ করা চিন্তা। এমনকি চিন্তা আর চিতা এই দুটোকে প্রায় একই রকম বলা হয়েছে। চিন্তা আর চিতা কেন? কারণ দুটোই মানুষের জীবনী শক্তি মানে ভাইটালিটি আর কাজ করার ক্ষমতা দুটোই ধীরে ধীরে শেষ করে দেয়, পুড়িয়ে দেয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? সবসময় কি পজিটিভ থাকা যায়? উপায় হিসেবে বলা হয়েছে অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে, মানে অহেতুক দুশ্চিন্তা না করে সুস্থ চিন্তন করতে, মানে কনস্ট্রাকটিভ থিঙ্কিং। সুস্থ চিন্তন সেটা কি রকম? দেখুন, যে দুশ্চিন্তা করে সে শুধু অতীতের ভুল, অপমান, দুঃখ এইসব নিয়েই পড়ে থাকে। কেন এমন হলো, কি করে হলো, এখন কি হবে, কিভাবে হবে, এইসব ভেবে শুধু কষ্ট পায়। এতে তার শরীর, মন, আধ্যাত্মিক অবস্থা সবই খুব দুর্বল হয়ে যায়। তার চেয়ে বরং সুস্থ চিন্তন করলে, মানে সমস্যাটা নিয়ে গঠনমূলকভাবে ভাবলে তার সমাধান বেরিয়ে আসে। কারণ তখন মস্তিষ্কের শক্তিটা ঠিক দিকে, মানে পজিটিভ দিকে কাজ করে। একটা খুব কাজের উপায়ের কথা বলা হয়েছে। কি উপায়? ব্যস্ত থাকুন, মস্ত থাকুন। মানে ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলে মনটাও ভালো থাকে, ফুর্তিতে থাকে, দুশ্চিন্তা দূরে থাকে। ব্যস্ত থাকা, মন ভালো রাখা। এই মন ভালো রাখা বা প্রসন্ন থাকার উপরও কি আলাদা করে জোর দেওয়া হয়েছে? খুব বেশি জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে মানসিক ভারসাম্য আর প্রসন্নতা, মানে খুশি থাকা, একে অপরের সাথে জুড়ে আছে। সফলতা পেতে গেলে খুশি থাকাটা নাকি শরীর টিকিয়ে রাখার জন্য জীবনের মতোই জরুরি। তাই? হ্যাঁ, যে মানুষটা সবসময় অপ্রসন্ন, মনমরা, তাকে বিষাদ আর নিরাশার ক্ষয়রোগে ধরে ফেলে। এই রকম বলা হয়েছে, এই রকম অবসাদগ্রস্ত মানুষ সফলতার পথে এগোবে কি করে? তাই হাসি খুশি থাকার অভ্যাস করতে হবে। নিজের সুখ, অন্যের দুঃখ এগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। হাসি খুশি থাকলে চারপাশের পরিবেশটাও কেমন যেন ভালো হয়ে যায়, মনে আশা জাগে, উৎসাহ আসে। আচ্ছা, নিজের চেষ্টা, নিজের মানসিক অবস্থা এগুলো তো গেল, কিন্তু আমরা তো অন্যদের জীবন থেকেও শিখতে পারি, তাই না? সফল মানুষদের দেখে উদ্বুদ্ধ হতে পারি। নিশ্চয়ই পারি। আর সেটাই হলো সপ্তম সূত্র, সফল ব্যক্তিদের জীবনের আদর্শ বানানো। মানে রোল মডেল। একদম। মহাপুরুষ বা যারা জীবনে সফল হয়েছেন তারা আমাদের জন্য ওই লাইট হাউসের মতো, আলোর দিশারি।
তাদের জীবন থেকে প্রেরণা পেলে আমাদের মধ্যেও কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার সাহস বাড়ে। কাদের কথা বলা হয়েছে উদাহরণ হিসেবে? অনেকের কথাই বলা হয়েছে, যেমন মার্টিন লুথার, যিনি অল্প বয়সেই ধর্ম সংস্কার করেছিলেন, নিউটন, যিনি তার সেরা আবিষ্কারগুলো যৌবনেই করেছিলেন, আলেকজান্ডার বা সিকান্দার ২২ বছর বয়সে বিশ্বজয়ে বেরিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ, যিনি অল্প বয়সেই ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বে পরিচিত করিয়েছিলেন। আরও উদাহরণ আছে? হ্যাঁ, দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই সব বিপ্লবী বীরদের কথা বলা হয়েছে। সরোজিনী নাইডু, মেধা পাটেকার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এইসব নারীরা সমাজের জন্য আদর্শ। লিঙ্কন বা লাল বাহাদুর শাস্ত্রী, তারা কত গরিবীর মধ্যে থেকে উঠে এসে দেশকে পথ দেখিয়েছিলেন, সেটাও একটা বিরাট উদাহরণ। মানে এদের মতো মানুষদের আদর্শ করতে হবে যারা কঠিন পরিস্থিতির সাথে লড়ে সফল হয়েছেন। তার মানে তাদের জীবনগুলো আমাদের পথ দেখায়, সাহস যোগায়। কিন্তু আমরা কাদের সাথে মিশছি, মানে আমাদের সঙ্গ বা পরিবেশ, সেটারও তো একটা প্রভাব পড়ে। অবশ্যই পড়ে, খুব গুরুত্বপূর্ণ প্রভাব। এটাই আমাদের অষ্টম সূত্র, কুসঙ্গ থেকে বাঁচা, মানে ব্যাড কোম্পানি এড়িয়ে চলা। সঙ্গদোষে লোহা ভাসে। অনেকটা তাই। খারাপ সঙ্গ পেলে ভালো মানুষও কিন্তু নিষ্কর্মা, অধার্মিক, নেশাগ্রস্ত, নাস্তিক, ভীরু এইসব হয়ে যেতে পারে। আবার উল্টো দিকে ভালো সঙ্গ পেলে সাধারণ মানুষও ভালো আচরণ করতে অনুপ্রাণিত হয়। গঙ্গার জলের উদাহরণটা মনে পড়ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। গঙ্গার জল যতই পবিত্র হোক, নোংরা নর্দমায় মিশলে তো আর তার সাত্ত্বিকতা বোঝাই থাকে না। তাই বুদ্ধিমানের কাজ হলো যারা নেশা করে, হিংস্র, চরিত্রহীন, চোর প্রকৃতির, খারাপ ভাষা ব্যবহার করে, ঠকায়, অলস, সময় বা টাকার অপচয় করে, এই রকম বন্ধুদের সঙ্গ ছেড়ে দেওয়া। তাহলে ভালো সঙ্গ বলতে কাদের বোঝানো হচ্ছে? সবসময় কি মহাপুরুষদের কাছে পাওয়া যায়? মহাপুরুষদের সঙ্গ তো শ্রেষ্ঠ বটেই, কিন্তু সেটা যদি সবসময় শারীরিকভাবে সম্ভব না হয়, তাহলে তাদের সঙ্গ পাওয়ার একটা খুব ভালো উপায় আছে। কি সেটা? সেটা হলো স্বাধ্যায়, মানে সেলফ স্টাডি। ভালো বই পড়া, সৎ সাহিত্য পাঠ করা, এগুলোই আমাদের আসল বন্ধু। বই হলো বন্ধু? হ্যাঁ, বলা হয়েছে ভালো বই পড়লে সঙ্গে সঙ্গে মনে আলো জ্বলে, আনন্দ হয়, সঠিক পথের দিশা পাওয়া যায়, চিন্তা ভাবনা পজিটিভ হয়। দেখুন না, সুদামা কৃষ্ণের সাথে বন্ধুত্ব করে কত উপকৃত হয়েছিলেন। আর দুর্যোধন? শকুনি মামা? হ্যাঁ, শকুনিকে বন্ধু বানিয়েছিলেন। ফল কি হলো? পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। তাই সঙ্গটা খুব জরুরি। বুঝলাম। সঙ্গ যেমন বাইরের ব্যাপার, তেমনি আমাদের ভেতরের কিছু শত্রুও তো আছে। যেমন ধরুন রাগ আর অহংকার, এগুলোও তো সফলতার পথে বাধা দেয়। মারাত্মক বাধা দেয়, খুব বড় বাধা। তাই নবম সূত্র হল ক্রোধ এবং অহংকার থেকে বাঁচা, অ্যাঙ্গার এবং ইগো, এই দুটো থেকে দূরে থাকা। কেন? এগুলো থাকলে কি হয়? যে মানুষ খুব রাগী বা খুব অহংকারী, তার কোনো বন্ধু থাকে না। পদে পদে তার শত্রু তৈরি হয়, সমালোচক তৈরি হয়। রাগ থেকে কি হয়? অবিবেক জন্মায়, মানে ঠিক ভুল বোঝার ক্ষমতা চলে যায়, উত্তেজনা বাড়ে, মস্তিষ্কটা অজ্ঞানতায় ঢেকে যায়। আর তার থেকে ক্রোধী ব্যক্তির পতন হয়, শেষে সর্বনাশ হয়। সর্বনাশ? হ্যাঁ, এমনকি এও বলা হয়েছে যে সারাদিনে একজন মানুষ যা খায় তার পুরো শক্তিটা নাকি একবারের রাগে নষ্ট হয়ে যেতে পারে। বাবা! আর অহংকার? অহংকারী মানুষ তো নিজের পেরুমাতেই বিভর থাকে। সেভাবে আমি সব জানি। তার ফলে কি হয়? তার জন্য শেখার সব রাস্তা বন্ধ হয়ে যায়, তার উন্নতি আর হয় না, অসম্ভব হয়ে পড়ে। তাহলে উপায়? উপায় হলো নিজের ব্যবহারকে সবসময় নম্র, শান্ত রাখা, বিনয়ী হওয়া, শিক্ষার্থীর মতো মনোভাব রাখা, যে আমি এখনো শিখছি। এমন মানুষের জন্য পরিবার, সমাজ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিনয় আর শালীনতা থাকলে মা বাবা, বন্ধু, গুরুজন সবার ভালোবাসা, সহযোগিতা পাওয়া যায়। আর সেটাই সফলতার পথকে অনেক সহজ করে দেয়। ঠিক। দেখা আসে একেবারে শেষ, কিন্তু হয়তো সবচেয়ে জরুরি বিষয়টায়। এই যে এতগুলো সূত্র মেনে চলা, পরিশ্রম করা, নিজেকে বদলানো, এই সব কিছুর জন্যই তো একটা জিনিস দরকার, সেটা হলো সময়। সময়ের ঠিক ব্যবহার কতটা জরুরি? এটাকে দশম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বলা হয়েছে সময়ের সদ্ব্যবহার বা ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। একটা খুব জোরালো কথা বলা হয়েছে। একটা উক্তি আছে, যারা জীবনকে ভালোবাসে তারা যেন অলসতায় সময় নষ্ট না করে। কেন? কারণ সময়টাই তো জীবন,
টাইম ইজ লাইফ। আমরা সময়ের মূল্য দিয়েই, মানে সময়কে ঠিকভাবে কাজে লাগিয়েই তো একজন ভালো ছাত্র, একজন শিল্পী, একজন গায়ক, একজন ধনী ব্যক্তি, একজন বিজ্ঞানী বা যে কোনো বিষয়ে একজন এক্সপার্ট হতে পারি। আর যারা সময় নষ্ট করে, যে সময়টাকে আড্ডা মেরে, ঘুরে বেরিয়ে বা শুধু অলসভাবে কাটিয়ে দেয়, সে আসলে সবকিছু হারায়। যে শুধু টাইম পাস করে, সময় একদিন তাকেই পাস করে দেয়, মানে জীবন থেকে বাতিল করে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মনে রাখতে হবে, যে সময়টা চলে গেল সেটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আর শুধু সময়টাই যায় না, সেই সময়ের সাথে যে সুযোগগুলো, সম্ভাবনাগুলো জড়িয়েছিল সেগুলো কিন্তু হারিয়ে যায়। তাই সময়ের ক্ষতিটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। তাহলে সময়কে ঠিকমতো কাজে লাগানোর জন্য কি করতে হবে? কোনো পদ্ধতির কথা বলা আছে? হ্যাঁ, সময়ের সংযম কিভাবে পালন করতে হবে তার জন্য কয়েকটা উপায় বলা হয়েছে। যেমন? যেমন, প্রথমত প্রতিদিনের কাজের একটা রুটিন বা চার্ট বানানো, আর আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখা। আচ্ছা। দ্বিতীয়ত, কাজের গুরুত্ব অনুযায়ী সেগুলোকে সাজানো, মানে প্রিয়োরিটি লিস্ট বানানো, আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ সময় শেষ করা। আর তৃতীয়ত, রাতে শোয়ার আগে একবার সারাদিনের কাজের হিসেব নেওয়া, মানে সময়ের সমীক্ষা করা। আজকের দিনটা কেমন কাটলো, কোথায় সময় ঠিকমতো ব্যবহার হলো, আর কোথায় বা নষ্ট হলো। তাহলে এই যে 10টা সূত্রের কথা আমরা আলোচনা করলাম, দৃঢ় ইচ্ছার শক্তি, দৃঢ় সংকল্প, পরিশ্রম, আত্মবিশ্বাস, নিরন্তর প্রয়াস, নেতিবাচক চিন্তা বর্জন, সফলদের আদর্শ করা, কুসঙ্গ ত্যাগ, ক্রোধ অহংকার দমন আর সময়ের সদ্ব্যবহার, এইগুলো যদি কেউ মেনে চলে, তাহলে কি এই সাহিত্য অনুযায়ী সফলতা নিশ্চিত? দেখুন, এই সাহিত্যের মূল বার্তাটা হলো সফলতা অর্জন করা বা সিদ্ধিলাভ করা এটা মানুষের জন্মগত অধিকার। জন্মগত অধিকার? হ্যাঁ, কিন্তু যে মানুষ নিজের এই অধিকারটাকে গুরুত্ব দেয় না, অবহেলা করে, যেমন তেমনভাবে জীবন কাটিয়ে দেওয়াতেই খুশি থাকে, সে আসলে এই মহামূল্যবান মানব জীবনের বিরাট সুযোগটা হারিয়ে ফেলে, যে সুযোগ হয়তো আর আসবে না। তাই বার্তাটা খুব স্পষ্ট এবং শক্তিশালী। কি সে বার্তা? বার্তাটা হলো, মূল লেখার শেষাংশ থেকে, অতএব উঠুন এবং আজ থেকেই নিজের কাঙ্ক্ষিত সফলতা বরণ করার জন্য উদ্যোগে লেগে পড়ুন। তুমি চলো তো আঁধিয়া তুফান খুদ হি চল পড়েঙ্গে, सागर के कहर क्या हिमगिरी के शिखर ढल पड़ेंगे, मत समझना ये निशाएं तुम्हारा पथ रोक लेंगी, तुम जलो तो दीप क्या सूरज हजार जल पड़ेंगे। এর মানেটা একটু বলবেন? মানে হলো, তুমি যদি চলতে শুরু করো, তবে ঝড় তুফানও তোমার সঙ্গী হবে, সাগর তো কোনো ছাড়, হিমালয়ের চূড়াও তোমার সামনে নত হবে। এটা ভেবো না যে রাতের অন্ধকার তোমার পথ আটকাতে পারবে। তুমি যদি নিজে জ্বলে ওঠো, মানে তোমার মধ্যে যদি সেই আগুন থাকে, তবে একটা প্রদীপের আলো কেন, হাজার হাজার সূর্য যেন একসাথে জ্বলে উঠবে তোমার পথ আলোকিত করতে। বাহ, সত্যি খুব শক্তিশালী একটা আশার বাণী। এই 10টা সূত্র, এগুলো নিয়ে আমাদের সবারই ভাবার অনেক কিছু রইল। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।